বলা শুরু করি। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই কিছুক্ষণের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হয়, আমি ভেতরে ছিলাম, কোর্টরুমের ভেতরে ছিলাম আজকে 11 নম্বর কোর্টে। তো বেরোনোর সঙ্গে সঙ্গে যে সমস্ত কিছু এখনই জানা, এই হয়ে গেল ওই হয়ে গেল, আমাদের তারপরেও তো উকিলের সাথে কথা বলতে হবে, আরও জিনিসটাকে আরও ডিটেলসে জানা, কি কি করা যাবে, উকিলদের পেমেন্ট ক্লিয়ার করা, এই সমস্ত কিছু করে তবে তো লাইভে আসবো। অনেকের অভিযোগ হয়ে যায়, দাদা তোমরা এখনও বলছো না, এখনও কিছু জানালে না। এটা সঙ্গে সঙ্গে করা যায় না, একটুখানি তো সময় দিতে হবে, প্রথম কথা। 2 নম্বর কথা, বিভিন্ন রকম মানে যারা ফেসবুকে অন্তত টিচার রিক্রুটমেন্ট রিলেটেড জিনিসে বেশ প্রচুর পোস্ট করেন, ভ্যালিড পোস্টও করেন, তারাও কিছু কিছু এমন কথা না জেনে না শুনে বা অল্প জেনে বা পুরোটা না বুঝতে পেরে সামহাও তারা পোস্ট করেছেন, যেগুলো ভীষণ রকম একটা বিভ্রান্তিমূলক কথাবার্তা। আমি পার্সোনালিও কয়েকজনকে বলেছি, পোস্ট সম্ভবত ডিলিট করে দিয়েছেন তারা। এরকম কিছু হয়নি। যে তথ্যটা আমরা যারা এখানে প্রেজেন্ট আছি তারাই আমরা কথা বলুন। তো আমরা পুরো যতক্ষণ পর্যন্ত না কোনো তথ্য দেবো, আজকে হোক আগামী দিনে হোক যে কোনো দিন, ততক্ষণ পর্যন্ত বাইরের কেউ ওই জিনিসটা ততটা ভালো বুঝতে পারবে না। তো এইটুকু অপেক্ষা করার সবাইকে অনুরোধ করি। আচ্ছা, এইবারে বলি, প্রথমে আগে মিথ্যাটা ভেঙে দিই যে প্যানেল বের করার অর্ডার দিয়ে দিয়েছে, আচ্ছা ইনক্লুড করে এক্সক্লুড করে কিছু করে, এইগুলো সর্বৈব ভুল কথা। সুপ্রিম কোর্ট আজকে কোনো রকম প্যানেল বের করার কোনো অর্ডার দেয়নি। স্টে অ্যাজ ইট ইজ, যেমন স্টে থাকার তেমনই স্টে আছে। 20-22কে ইনক্লুড করে প্যানেল বের করার কথা যেটা বলছিল, এটা সর্বৈব ভুল এবং মিথ্যা কথা। 20-22কে ইনক্লুড করে প্যানেলের কোনো গল্প হয়নি, কোনো গল্প হয়নি। যথাপূর্বং তথাপরংই স্থিতি আছে, এখনো পর্যন্ত একই রকম স্থিতি আছে। শুধুমাত্র হয়েছে যে 6 মাস পর ফাইনালি একটা আর্গুমেন্ট মোটামুটি হয়েছে, কিছুক্ষণের হলো, এটাই হয়েছে। হ্যাঁ, তাহলে কি কিছুই আউটকাম হয়নি? হয়েছে। একটা দিশা পাওয়া গেছে, একটা রুট পাওয়া গেছে, একটা এক্সিট রুট পাওয়া গেছে, যে কিভাবে কি কি করা যায়, কিভাবে এটা হবে, বা কিছু ইনস্ট্রাকশন এসেছে, সেইগুলোই শুধু হয়েছে, কিন্তু এটা কোনো কনক্লুশন কিছু হয়নি। এবারে কি কি হয়েছে আমি একটু বলে দিই প্রত্যেককে, যেহেতু অধীর আগ্রহে প্রত্যেক অপেক্ষা করে আছো। কি হয়েছে? হিয়ারিং হয়েছে ওখানে 20-22-এর তরফ থেকে, যেহেতু তারা ওখানে পিটিশনার ছিল। 20-22-এর তরফ থেকে ওখানে প্রথমে পাটোয়ারি স্যার বলা শুরু করেছেন, আর একটা আইয়েতে মীনাক্ষী আরোরা ওদের তরফ থেকে ছিলেন, আমাদের তরফ থেকে চন্দ্রোদয় সিং স্যার ছিলেন এবং এস মুরলীধর স্যার ছিলেন। এছাড়া আমাদের এখান থেকে হাইকোর্ট থেকে যে অ্যাডভোকেট প্যানেল ছিলেন তারা ছিলেন, এবং পর্ষদের তরফ থেকে যারা একটা কনসার্ন অথরিটি, যাদের ভূমিকা এখানে অনেকখানি বেশি, তাদের তরফ থেকে জয়দীপ গুপ্ত স্যার এবং কুণাল চ্যাটার্জি স্যার ছিলেন। তোমরা নিশ্চয়ই এগুলো সবই দেখেছো। ওখান থেকে পাটোয়ারি স্যার খানিকটা আর্গুমেন্ট করা শুরু করেন। তারপরে বোর্ড, আমাদের উকিল এস মুরলীধর স্যার সবাই ওখানে গিয়ে ওই জায়গায় গিয়ে ইন্টারাপ্ট করেন, ঢুকে যান, ইন্টারভেন করেন এবং আর্গুমেন্ট হয়। নিষ্কাশন কি হয় সেটা আমি বলি। মেন যে জায়গাটা তৈরি হয়, হিমা কোহলি এই মামলা যে খুব ডিটেলস, খুব ডিপে আজকে শোনা হয়েছে তা নয়। আজকের হিয়ারিংটা মূলত হয়েছে আমাদের যে আইএগুলো ছিল, যে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো ছিল বোর্ড, যে স্টেটা ভ্যাকেট করার জন্য যা যা করা, সেটা মূলত আজকের হিয়ারিংটা হচ্ছে স্টে ভ্যাকেটের হিয়ারিং। এখানে 20-22 ভ্যালিড, ইনভ্যালিড, ট্রেন্ড, নন ট্রেন্ড, এই এত ডিটেলসে আজকে খুব ডিটেলসে যাওয়া হয়নি, যাওয়ার সুযোগ হয়নি আজকে। শুধুমাত্র স্টে কিভাবে ওঠা যায়, পর্ষদের কনসার্ন ছিল যে, তোমরা সকলে জানো পর্ষদ রিক্রুটমেন্টটা করতে চায়, পর্ষদের কনসার্ন ছিল যে অ্যাট এনি হাউ আমাকে স্টেটা তুলতে হবে। আমাদের কনসার্ন ছিল যে না, স্টে ওঠা তো অবশ্যই চাই, কিন্তু সেটা কখনোই 11,765-র সাথে কম্প্রোমাইজ করে নয়। আর 20-22-এ তাদের মতো কনসার্ন ছিল। এই জিনিসটার উপর খানিকটা আর্গুমেন্ট হয়েছে। কি আর্গুমেন্ট হয়েছে, কি নিষ্কাশন হয়েছে? পর্ষদকে জানতে চেয়েছেন হেমা কোহলি যে আপনার এখানে যে এদের টোটাল নাম্বারটা কত, ফিগারটা কত, যাদেরকে আপনি 20-22 বলছেন, নন ট্রেন বলছেন, যারা ট্রেনিং কমপ্লিট করতে পারেন, তাদের টোটাল ফিগার কত? তাদের টোটাল ফিগার পর্ষদ জানিয়েছে। এবারে এদেরকে নিয়ে আপনি কি করছেন? আপনি যে স্টে তুলতে চাইছেন, তাহলে সেখানে আপনি কি কন্ডিশন রাখছেন বা কি করতে চান? এমনি ডিরেক্ট ওইভাবে স্টে তোলা যায় না। এখানে দুটো প্রেয়ার ছিল, তোমরা সকলেই জানো, প্রেয়ার এ, প্রেয়ার বি। প্রেয়ার বিতে কি ছিল, যে আমাদের সাফিসিয়েন্ট ভ্যাকেন্সি আছে, পর্ষদ বলেছে পরবর্তী ক্ষেত্রে আমাদের সাফিসিয়েন্ট ভ্যাকেন্সি তৈরি হয়েছে 11,765 নোটিফাইড ভ্যাকেন্সির পর। আমি ওখানে এদেরকে 20-22-কে অ্যাকোমোডেট করব, এটা লিখিত আকারে দিয়েছে। এখানে হিমা কোহলি গিয়ে ধরলেন যে তুমি যে অ্যাকোমোডেট করব বলছো, তো তোমার কত ভ্যাকেন্সি আছে, তুমি কত ভ্যাকেন্সি রাখবে? এই জায়গাটা 20-22-এর উকিলরাও এই জিনিসটা তুলে ধরেন, যেখানে কোনো স্পেসিফিক কিছু নেই, ভারবালিতে কিছু হয় না। তখন জয়দীপ গুপ্তা একটা আর্গুমেন্ট করতে যান, যেটা খানিকটা একেবারে রিডিকিউলাস একটা এক্সকিউজ।
দেখবে যে দেবেশ শর্মার মামলা যেখানে 16,500-তে দেখবে 7,000 সামথিং এরকম কিছু বিএড ওখান থেকে এক্সক্লুড হয়ে যাবে, এবং তখন আমার অনেক ভ্যাকেন্সি তৈরি হবে, আমি তখন এইখানে এদেরকে ঢোকাবো, পুট করবো 20-22কে, এইরকম একটা জায়গায় যেতে চান উনি। কিন্তু ওটা উনি কনভিন্সড হননি, এবং ওটা কনভিন্সড হওয়ার মতো যুক্তিও নয়। কবে 16,500 থেকে বিএড বাদ যাবে, তারপরে 20-22-দেরকে ওখানে তুমি অ্যাকোমোডেট করবে, এটা না 20-22-এর উকিলরা কনভিন্সড হবে, না জাস্টিস কনভিন্সড হবে। যথারীতি তারা কনভিন্সড হয়ও নি। তারপরেও তিনি আরও কয়েকটা জায়গা বলতে চান, আমি ভেতরে ছিলাম, কিন্তু সেগুলো খুব একটা কনভিন্সড উনি হননি। উনি বলে আপনি স্পেসিফিক জানান। উনি দেখবেন পেন দিয়ে লিখতে শুরু করেন যে টোটাল ভ্যাকেন্সি কত, 11,765 ভ্যাকেন্সি, এরা কত আছে 3069। এরপরে বলেন তাহলে এদের জন্য তুমি কি রাখছো, কি করবে যদি এরা যেতে, যদি তুমি যে বলছো আমি পরে অ্যাকোমোডেট করবো, তো কি করবে, সেটার স্পেসিফিক কি? তুমি কি এফিডেভিট এনেছো? খানিকটা ঝাড়ই খায় পর্ষদের জয়দীপগুপ্ত স্যার ওখান থেকে যে তুমি রেডি নও, তুমি এফিডেভিট কই তোমার, তুমি এখনই এফিডেভিট আমাকে দাও, দরকার হলে আমাকে লাঞ্চের পরে দুপুর 2টোর সময় বলছেন, 2টোর সময় এফিডেভিট আমাকে জমা দাও। এফিডেভিটে পর্ষদকে যখন এফিডেভিট কিছু দেখাতে পারেন, যেহেতু কোনো রিটেন এফিডেভিট নেই, কারণ এফিডেভিট জয়দীপগুপ্ত চাইলেই দিতে পারেন না, এটা বোর্ডের সাথে সরকারের সাথে আরও আলাপ আলোচনার ব্যাপার আছে। ফাইনালি এখান থেকে এটা হয় যখন আর্গুমেন্টে এগিয়ে যায়, আমাদের তরফ থেকে বলা হয়, কারণ আমাদের বরাবর কনসার্ন ছিল যে আমরা কোনো সিট এক্সক্লুশন চলবে না, এক্সক্লুশন সিট আমরা মানবো না। আমাদের মুরলীধর ওখানে বারবার দেখবে ইন্টারাপ্ট করেছেন, ওখানে ঢুকেছেন, এবং পর্ষদের তরফ থেকে যেহেতু মেন পর্ষদ এখানে রোলটা পর্ষদকে প্লে করতে হবে, পর্ষদকে বারবার হিমাকলি পর্ষদের কাছে ফিরে যান এবং তাকে বলেন তোমরা কি করবে, তোমরা কি জানাও। তাহলে ফাইনালি এটা হয় যে পর্ষদকে বলা হয় যে আগামী কয়েকদিনের মধ্যে, মানে পর্ষদ মাঝে একবার বলেন যে আমাদের খুব আর্জেন্সি আছে, আমাদের তাড়াতাড়ি করে আমাদেরকে কিছু একটা করতে দেওয়া হোক। হিমাকলি বলেন কোনো অসুবিধা নেই, আপনি 2 দিন পরে আমি বলছি 2 দিনের মধ্যে আপনি আমাকে এফিডেভিট দিন। তো 2 দিনে ওনারা তো রাজি হতে পারেননি। ফাইনালি পরে সোমবার ওনাদেরকে এফিডেভিট দিতে বলেছেন। কিসের এফিডেভিট? যে তুমি এই যে ফিউচার ভ্যাকেন্সি অ্যারাইজ হয়েছে, ফিউচার ভ্যাকেন্সি কথাটা বলছি, কিন্তু ফিউচার ভ্যাকেন্সি অ্যারাইজ হয়েছে তার প্রপার ডেটা আমাকে দাও, কত সিট তুমি রাখতে চাইছো, ওখানে কত তোমার অ্যারাইজ হয়েছে তার প্রপার দিয়ে দাও। তুমি যে 11,765 যেটা বলছো প্যানেল বার করবে, সেই প্যানেলের ডিটেলস একটা আমাকে দাও, যে 11,765 এখানে কত কি রিক্রুট করছো, কি হচ্ছে, তার একটা আমাকে ডিটেলস এখানে সাবমিট করো, এবং ফিউচার ভ্যাকেন্সি তুমি যেটা বলছো সেটার আমাকে প্রপার ডেটা সাবমিট করো লিখিত আকারে। সেই হিসাবে আমি তারপরে স্টে উঠবে কি উঠবে না, রিক্রুট হবে কি হবে না, কত রিক্রুট হবে কি হবে, নাকি এই মামলার এরপর মেন মামলাটা হবে যেটা 20-22 ভ্যালিড ওর ইনভ্যালিড। আজকে কিন্তু ভ্যালিড ইনভ্যালিড নিয়ে সেরকম কিছু আর্গুমেন্ট হয়নি, বারবার বলছি, সেই ভ্যালিড ইনভ্যালিডের আর্গুমেন্টে যাবে, সেটা সোমবারে, আগামী সোমবার এটা হবে। আগামী সোমবারে এই সমস্ত হওয়ার পর ফাইনাল হেস্তনেস্তটা হবে অ্যাকচুয়ালি সোমবার, মানে আজকে পুরো ওয়ার্ম আপটা হলো সোমবারে। এবার ধরো হতে এবারে পর্ষদ এমন কিছু সাবমিশন দিল, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, এমন কিছু সাবমিশন দিল যেটা আমাদের পক্ষে হিতকর নয়, সেটা আমি পরে আরও আলোচনা করবো অন্য জায়গায়। তাহলে আমাকে সেখানে রেডি থাকতে হবে যে আমার হিতকর যদি না হয়, হয়তো পর্ষদের খেলা সবসময় খেলবে, বরাবর আমি বলে এসেছি, সবাই সবার খেলা খেলছে, পর্ষদের খেলা খেলবে। সে দেখলো যে আমি 11,000 পরে আরও আমি ভ্যাকেন্সি কোথা দেখতে পাবো, তাহলে এদিক ওদিক করে কিছু একটা আমি এখানে ঘাপলা করে দিই, করতেই পারে পর্ষদ। সেই সমস্ত কিছু হেস্তনেস্তটা হবে আগামী সোমবার, এটা আবার লিস্টেড হবে, সোমবার হিয়ারিং হবে। আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে সোমবারের জন্য, যা আমাদের সমস্ত যা পরিকল্পনা, আমাদের উকিল দাঁড় করানো কি এই করে সমস্ত কিছু, সেগুলো সোমবারে ঠিক হবে। এবং উকিল সম্পর্কে বলি, এখানে আর্গুমেন্টের আলাদা করে বিশাল কিছু জায়গা, এখানে আর্গুমেন্টের সেরকম কিছু হয়নি, শুধু আমাদের যে সেলফ যে আমাদের যেটা আমাদের ফায়দা, যে জায়গাটাতে হার্ট না হয় সেটা ডিফেন্ড করার ছাড়া আজকে আলাদা কোনো আর্গুমেন্ট হয়নি। আমি এতটুকুই বললাম। তো সাদেক আছে, ওরা বলো, সাদেক বল। সলিলদা তো পুরোপুরি ডিটেলস বলে দিয়েছে, সমস্ত কিছু বিস্তৃত মানে বর্ণনা দিয়ে দিয়েছে। আমি বিশেষ 2টো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, বোর্ডের যদি সদিচ্ছা থাকে যে রিক্রুটমেন্টটা করার, তাহলে বোর্ড যে হলফনামাটা দেবে কোর্টে, আমি আশা করি সেটা বোর্ড রিক্রুটমেন্ট করার সদিচ্ছার জন্যই দেবে। বোর্ড যদি এখন চায় যে 20-22কে আমি আলাদা করে ফিউচার ভ্যাকান্সি থেকে দেব, বা কিভাবে দেব, বা এই প্যানেলটা আমি কিভাবে বার করব, বোর্ড ধরো এই প্যানেলটা বার করলো, শুধুমাত্র এমনও হতে পারে যে বোর্ড ধরো বার করলো প্যানেলের যেটা দিল সেটা সমস্ত কনভার্ট না করে, সিট কনভার্ট না করে সমস্ত হয়তো একটা 7-8 হাজারের প্যানেল দিল, সেক্ষেত্রে বোর্ড আবার ফাঁসবে। কারণ 29/9/2022 যে আমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান, যেটা আমরা 21/10/2022 আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, সেখানে পরিষ্কার ডিটেলস 11,765 ভ্যাকান্সি টোটাল আছে। সেখানে অনেক মিডিয়াম আছে, অনেক ক্যাটাগরি আছে, অনেক কিছু আছে। এখন বোর্ড যদি রিক্রুটমেন্টটা করতে চায়, তাহলে আশা করি বোর্ড এই 11,765 প্যানেলটা
কিভাবে বার করবে, সেই বার করার জন্য যা যা প্রসিডিওর যা যা আছে সেটা বোর্ড করবে। আর যদি বোর্ড বলে যে না আমি সমস্ত কিছু নিয়ে একটা ক্যাচাল করব, সমস্ত কিছু একটা ভিতরে সব একসাথে গোলমাল করব, সেটা বোর্ডের ব্যাপার, জানি না। তবে বোর্ডের খেলা খেলবে, আমরা আমাদের মতো সেটা দেখব। এবার একটা লয়ার নিয়ে বিষয়টা বলি, অনেকে বলছে যে আমাদের একটা ভালো লয়ার দেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে সমস্ত লয়ার যে খুব চেঁচামেচি করে চিল্লামিল্লি করে, তার মানে সে খুব বড় লয়ার হয়ে গেল, এটা তো বোকামো খামোখা। আমাদের তরফ থেকে খুব ভালো অ্যাডভোকেট ডাকা হয়েছিল, অ্যাডভোকেট এস মুরলীধরন। উনি হচ্ছে ওড়িশা হাইকোর্টের চিফ জাস্টিস ছিল, ওড়িশা হাইকোর্টের চিফ জাস্টিস, দিল্লি হাইকোর্টের জাজ ছিলেন, এবং দিল্লি হাইকোর্টে হিমা কোহলি ম্যামের সাথে একসাথে উনি ডিভিশন বেঞ্চ করেছেন। ডাক্তার এস মুরলীধরন, একটু নামটা সার্চ করে নিও। আর একটা হচ্ছে ডাক্তার চন্দর উদয় সিং, যিনি অ্যাডভোকেট, চন্দর উদয় সিং, খুব ভালো মাপের অ্যাডভোকেট, দুটোকেই আমরা রেখেছিলাম। এখানে বোর্ডের একটা কোইন্টারেস্টের কথা ছিল, বোর্ডকে বলতে দিয়েছে, এবং বোর্ড এবং ওদের উকিলরা বলেছে আমাদের যেটা মেন কনসার্ন ছিল যে 3069 সিট কখনো কোনো মতে কাটা যাবে না, আমাদের 11,765 প্যানেল চাই, তার জন্য যা যা করা আমরা তাই তাই করব, এটা একটা বিষয়। এবার মেইন কথা বলি, নেক্সট সোমবারের দিন, আজকে তো সলিলদা বললো যা কিছু সমস্ত কিছু কোর্টে হলো, বোর্ডের একটা খামতি, বোর্ড যদি টোটাল এটা জানাতো, বোর্ড নিজে মুখে বলছে যে মাইলর্ড দেবেশ শর্মার মামলাতে যেটা 16,500-তে বিএড হয়ে গেছে, আপনি ওদেরকে বাদ দিয়ে ওখানে আমি 7-8 সিট পাবো, আমি ওখানে দিয়ে দেবো। বোর্ড এরা বিভিন্ন রকমভাবে, মানে বোর্ডের ঠিকঠাক মানে স্ট্যান্ড ঠিকঠাক ক্লিয়ার না। বোর্ড যদি সঠিক স্ট্যান্ড ক্লিয়ার রেখে হলফনামা দেয়, আমি আশা করছি নেক্সট সোমবারের দিন পুরোপুরি আমাদের কিন্তু একটা ওসপার ফয়সালা হয়ে যাবে। মানে নেক্সট সোমবার আমাদেরকে আবার কিন্তু লয়ার দিতে হবে। এখানে লাইভে অত এসছি, বলতে হবে, কিছু করার নেই। নেক্সট সোমবারের জন্য কিন্তু আমাদের ফান্ড কিন্তু ইনিশিয়েটিভ ফান্ড নেই, পুরো আমাদের আজকের টোটাল পেমেন্ট করার পরে কালকের আমাদের আবার 3929 আছে, এই সমস্ত হওয়ার পরে কিন্তু ফান্ড একদমই জিরো হয়ে যাবে। সে তো ফান্ডের কথাটা হয়তো সলিলদা বললো না, আবার ডিটেলসে বলে দেবে, আমি বলে দিচ্ছি। টোটাল জেলা গ্রুপের যারা যারা প্রত্যেকটা ক্যান্ডিডেট আছে, আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের যেটা ভয়ের ছিল, ভয় কেটে গেছে। আর 20/22 ভ্যালিড না ইনভ্যালিড এটা পরবর্তী হিয়ারিং চলবে, কিন্তু তার আগে যে 3069 সিট কখনোই কাটা যাবে না, এটা জাস্টিস হিমা কোহলি বুঝে গেছেন যে না 3069 সিট কাটা যাবে না এখান থেকে। যেটা বোর্ডকে একটা টোটাল এভিডেভিট বা হলফনামা দিতে বলেছে, সেই বোর্ড আগে হলফনামা দিক, তার সেটা আমাদের যদি সেখানে আমরা যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হই, বা আমাদের দিকে কোনো রকমভাবে যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা যারা আছি আমরা যদি এফেক্টেড না হই, তাহলে ঠিক আছে। কিন্তু যদি আবার সেখানে বোর্ড অন্য খেলা খেলতে চায়, আমরা আবার স্ট্রংলি অপোজ করব। তো এইটুকু বলার বিষয় যে আমার শরীরটা খুব খারাপ, আমার জ্বর, কালকের থেকে আমি পড়ে আছি জ্বরে, প্যারাসিটামল খেয়েই কোর্টে এসেছি। বিস্তারিত সাদ্দাম বলছে, তুই এইটুকু বলি, জেলা গ্রুপগুলোতে আমাদের আবার ফান্ড তুলতে হবে, কিচ্ছু করার নেই। কারণ নেক্সট এই এক সপ্তাহ পরেই কিন্তু আমাদের আবার মানে সোমবারে আমাদের হিয়ারিং হবে, মানে আজকে সোমবার, এই সোমবারের মধ্যে আমাদের এই ফান্ডটা অ্যারাইজ করতে হবে। তার জন্য যা যা করণীয় সেটা করবো, এইটুকু প্রস্তুত থেকো, কারণ এটা একটা জীবনের চাকরির ব্যাপার, কিছু বলার নেই, লড়তে হচ্ছে কোর্টে, কিচ্ছু করার নেই, এর থেকে মুক্তিরও কোনো উপায় নেই। নেক্সট সোমবার, তাই তার আগে কিন্তু আমরা ফান্ডটা তুলবো, এটা সবাইকে আমি অ্যাওয়ার করে দিলাম। বিস্তারিত সাদ্দাম আরও কিছু যদি বলে, ইনক্লুড করে, সাদ্দাম বলছে। সবাইকে বলি, 2017 যারা রেগুলার ক্যান্ডিডেট, মূল যেটা হয়েছে আজকে জিস্ট এটাই যে এখনো স্টে ওঠেনি, আগামী সোমবার আবার এই মামলার হিয়ারিং। এই মামলাতে যে টোটাল 11,765 সিট আর বাকি যে ফিউচার ভ্যাকান্সি রয়েছে, এটা নিয়ে বোর্ড কি করবে না করবে, টোটাল প্রসেসটা, সেই প্রসেসটা এফিডেভিট আকারে বোর্ড সোমবারের আগে জমাটা দেবে এবং আমাদের কাছে আসবে, আমরা ডিটেলস বলে দেবো। এবং সোমবারে কিন্তু টোটাল ডিটেলসের মধ্যে দিয়েই এই প্যানেলের স্টেটা ওঠার সম্ভব না 99%, কারণ সব থেকে বেশি একটা আউটকাম রেজাল্ট ওখানে আসবে। এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে 11,765, এবং এটাকে আমরা চাই যে প্রত্যেকটা যেন 11,765 প্যানেল বেরোয়, ওদের জন্য আলাদা ভ্যাকেন্সি দেন, আমাদের কোনো অসুবিধা নাই। এখান থেকে আমরা কাটতে না ধরে একবারে পক্ষপাতী নয়। এবার আমাদের এখানে আর্গুমেন্ট হবে যে প্যানেল লিস্টে উঠুক এবং আমাদের 11,000 প্যানেল বেরোক, তার জন্য আমাদেরকে খুব ভালো লয়ার দিয়ে আবার নতুন করে ব্রিফিং করে, নতুন করে সমস্ত কিছু সাজিয়ে, আরও কিছু পয়েন্ট পাওয়া যায়, নিয়মিত বড় বড় লয়ারের সঙ্গে কনসাল্ট হচ্ছে, সেটা আমরা করছি। এনআইএস একটা মামলা করেছে, ওরা ট্যাগ করেছে, ওদের ওখানে সেরকম কোনো একটা শুনানি হয়নি। আর এনআইএসে
কি হবে সেটা বোর্ডও জানিয়ে দিয়েছে, এনসিডি জানিয়ে দিয়েছে। এটা নতুন করে বলার কোনো দরকার নেই যে এনআইএসের কি অবস্থা। এখন যে সমস্ত রেগুলার ক্যান্ডিডেট আছো, ভালো করে রিপ্রেজেন্ট করার জন্য, যারা এখনো ইন্টারভিউ বসতে যারা হয়নি, ট্রেনিং কমপ্লিট হয়নি, এই সমস্ত বিভিন্ন ম্যাটার আছে, আর্গুমেন্টটাকে সুন্দর করে তোলার জন্য আর সেদিন একটা পজিটিভ রেজাল্ট আসার জন্য, মানে অভিশাপটা যদি মুক্ত হয় সোমবার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই অভিশাপকে মুক্ত করতে গেলে আমাদেরকে হাত শক্ত করতে হবে, সেটা হচ্ছে সব থেকে হচ্ছে ফান্ডিং। সবাই যারা আছো প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন। এতদিন সাথে থেকেছো, আন্দোলন করেছো, লড়াই করেছো, সমস্ত কিছু আমরা রেডি আছি, শুধু একটা লড়াই দরকার। এই লড়াইয়ের উপর আমার ভিত্তি করে আমাদের কিন্তু পরবর্তী চাকরি সব সুনিশ্চিত হবে। কেউ আপনার বেতনের টাকা 1 টাকা কেউ নিতে যাবে না। তাই প্রত্যেকটা জেলা গ্রুপে জানানো হবে সমস্ত কিছু প্রসিডিউর, সবাইকে বলা হবে, মিটিং করা হবে এবং একটা মিনিমাম সবাই মেন্টালি প্রিপারেশন হবে যে মানসিক একটা ফান্ডিং, কিন্তু এটা বড় ধরনের ফান্ডিং আমাদের করতে হবে। বড় লয়ারের মাধ্যম দিয়ে আমরা কিন্তু জিতবো। অযথা প্যানিক হয়ে না, আমরা শেষে চলে এসেছি, একদম আমাদের নিয়োগের একদম শেষে চলে এসেছি। আমরা জাস্ট আর কয়েকটা দিন মাত্র। আর তুমি বলো তাহলে আমরা শেষে জাস্ট সোমবারের দিনে আমাদের এটা হয়ে যাবে, এটা আশা করি। আচ্ছা, আমি কটা কথা বলে দিই। আমি কয়েকটা কমেন্ট দেখলাম, একজন লিখেছে সুমিতা সম্ভবত, যে 20-22 যে ইনভ্যালিড সেটা বলা হচ্ছে না কেন। 20-22 কি বলেছে যে আমরা ভ্যালিড, আমাদেরকে নিয়ে আর প্যানেলটা বের করে দিন, সেটা নিয়ে আর্গুমেন্টটা গেছে। এটা সোজা কথা কেন বুঝতে পারছো না? পুরো হিয়ারিংটা হয়েছে মানে আজকের দিনে হওয়ার কথা, সেটা অ্যাপ্লিকেশনের উপরে, যে স্টেটা ভ্যাকেট হবে কিনা, স্টেটা কীভাবে তোলা হবে। 20-22 ভ্যালিড ইনভ্যালিড রুল সেটা সমস্ত হিয়ারিং মোশনে হওয়ার পরে হবে, তখন সেই এই কথাগুলো বলা হবে বা তখন বলার কথাগুলো। যখন স্টে ওঠার কথা হচ্ছে তখন তো ওই না ওরা এটা নিয়ে আর্গুমেন্টে গেছে, না আমাদের এখান থেকে এটা নিয়ে আর্গুমেন্টে যাওয়ার কোনো জায়গা আছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সাদেক সাদ্দাম দুজনেই যেটা বললো যে একদম শেষের দিকে আমরা চলে এসেছি, এটা সবাই জানি আমরা। সোমবারে কিন্তু একটা হেস্তনষ্ট কিছু হবেই, একদম নিশ্চিন্তে থাকো। মানে এদিক ওদিক সোমবার মাস্ট একটা কিছু, বাই হুক ওর বাই ক্রুক প্যানেল কিন্তু সোমবারে একটা কিছু হবে, মানে সোমমঙ্গলের মধ্যে প্যানেল একটা কিছু হবে। এবারে সেই সোমবারে আমরা আমাদের তরফ থেকে যাতে আমাদের কোনো ক্ষতি না হয় এতদিন পর্যন্ত, মানে আজকেও যে আমরা রিস্কটি ছিলাম যে 3069 যদি কেটে নেয় বা ওদেরকে কিছু না বুঝেই ইনক্লুড করে দেওয়া আর কি, যে হ্যাঁ ঠিক আছে দে আর ইনক্লুডেড, এরকম করে একটা কিছু বলে দিলে তো যে হয়ে গেল, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা ঠেকিয়ে রেখেছি। এরপর যদি আমার 11,765 পরে 20-22 জন্য এক্সট্রা 1,000 2,000 5,000 ভ্যাকেন্সি দেখলো, আমার কিছু দেখার দরকার নেই, আমার কোনোই অসুবিধা নেই। 75 ফিউচার ভ্যাকেন্সিকে যাকে খুশি যত খুশি চাকরি দিতে পারে, আমাদের কিছু বলার নেই। আমাদের কনসার্ন থাকবে পরের দিনের ক্ষেত্রেও যে আমার 11,765 যেন একটা সিট না কাটা হয় এবং 11,765 যেন 20-22 না ঢুকতে পারে, সেটাও আমরা আর্গুমেন্ট করবো, কারণ ওরা ভ্যালিড নয়, ওরা ইনভ্যালিড। যদি আর্গুমেন্টটা ওদিকে যায় তখন আমরা অবশ্যই সেটা আর্গুমেন্ট করবো। বাকি সমস্ত আর্গুমেন্টটা হবে যে পর্ষদ এখানে এফিডেভিটটা কী দিচ্ছে, পর্ষদ এখানে এফিডেভিটটা কী দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। ওর এফিডেভিটটা আমরা দেখব, সেই হিসাবে আমরা আমাদের মতো করে সাজাবো যে আচ্ছা এই এফিডেভিট যদি আমাদের সেখানে কোনো অবজেকশন করার থাকে আমরা অবজেকশন করব, যদি আমাদের স্বার্থে ঘা লাগে আমরা অবজেকশন করব। যদি দেখা যায় না ওখানে 11,765 কিছু একটা গেঁড়াকল করছে পর্ষদ, বা আমাদেরকে অ্যাকচুয়ালি দেখাচ্ছে আর করছে আর অন্য কিছু, এরকম অনেক কিছু করতে পারে ওগুলো, সেগুলো আমার উকিলের সাথে এর মধ্যে খানিক কথা বলেছে, বাকি আরও ডিটেলসে কথা বলবো। সেই সমস্ত কিছু আমাদের উকিল ওখানে থাকবে এবং তারা তখন সেই রকম আর্গুমেন্ট করবে। এই হচ্ছে বক্তব্য। এখন সোমবার পর্যন্ত অপেক্ষা করতে এবং সোমবারের মধ্যে পরবর্তী উকিল কী দাঁড় করানো হবে, কাকে দাঁড় করানো হবে, তার ফান্ডিং, তার এটসেট্রা, সেগুলো সমস্ত কিছু একটা আভাস তো সাদেক দিয়েই দিয়েছে। সেগুলো আরও জেলা গ্রুপে ডিটেলস আলোচনা হবে, আমরাও যাই হোটেলে গিয়ে বা বাড়ি ফিরে সেই সমস্ত কিছু করবো আর কি। কী বলতে পারবো? হ্যাঁ, শেষ কথা বলি এটাই যে এবার এই যে একটা খুবই এটা একটা ডিফিকাল্ট মামলা, মানে বিভিন্ন ব্যাপারটা বোঝাতে হচ্ছে, সেটা সুন্দর লয়ার দিয়ে রিপ্রেজেন্ট করাতে হবে। জানা তেনা উপকারে একটা আমি লয়ার দিলে আর হবে না। তাই ফান্ডিং যত আমাদের শক্ত হবে তত ভালো কিন্তু আমরা অ্যাডভোকেট প্যানেল নামাতে পারবো, তত আমার আর্গুমেন্ট ভালো হবে, তত প্যানেলটা কিন্তু আমার বেরোবার সম্ভাবনা তত বেশি। সেদিক থেকে নজর দিয়ে তোমরা সবাই ভেবেচিন্তে কাজটা করবে। আচ্ছা, বেনুদা জিজ্ঞেস করছে এনআইএস ম্যাটারটা কী হলো। আমি বলে দিই, আমি ভেতরে ছিলাম। এনআইএস ম্যাটার এনআইএসের উকিল ওটা বলেছেন, বলতে গিয়ে জাস্ট একটাই কথা বলেছে, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার, এইরকম দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, একদম এটার সাথে কোনো গল্পই নেই, কোনো এন্টারটেনই করেনি। যেটা আমি আগেও বারবার বলছিলাম যে এই মামলা এখানে কোনো এন্টারটেন করবে না, ও করেনি ওখানে এনআইএস ওখানে। হ্যাঁ, পরবর্তী দিন আবার যদি এনআইএস ওখানে আসে সেদিনও কিছু করতে পারবে না ওরা, কারণ পরের দিন পুরো বলছি এফিডেভিটের উপর হিয়ারিং হবে, যে এফিডেভিট কী দিয়েছে সেটার উপরে হবে। বাকি যদি আমরা তো কনসার্ন আছি, আমরা অবজারভেশনে রেখেছি, যদি কোনো বেগরবাই করে তার জন্য আছি, তার জন্য সেটা যেটা হবে সেই হবে। হ্যাঁ, ভোটের আগে সোমবারেই হবে বলছি তো, একই কথা কেন বলছো? সোমবারে হবে, না না, শোনার ভান করতে সোমবারেই
আমি বলছি তো একজন লিখেছে একদম তীরে এসে গেছে। সোমবারে এর মধ্যে বোর্ড এফিডেভিট দেবে, সোমবারে সেই এফিডেভিটের উপর হিয়ারিং হবে, তাতে যদি সব পক্ষ সম্মত হয় বা জাস্টিস নিজের মতো পাবে, সেটা তো আমাদের কিছু হাত নেই, সবাই সবার আর্গুমেন্ট রাখবে এবং তারপরে একটা কিছু হবে। আর কিছু কারো জিজ্ঞেস আছে? রিক্রুটমেন্ট কি 11,765 সিটে হবে না 8-9,000 হবে? রিক্রুটমেন্ট 11,765 সিটেই করতে হবে, সেটাই আমাদের দাবি থাকবে। 8-9,000 রিক্রুটমেন্ট কেন মানবো আমরা? তার জন্যই তো আমরা উকিল রাখবো। হ্যাঁ, পর্ষদ আমরা যাব। আচ্ছা, 3929 নিয়ে বলি। 3929 আমরা যেটা ভাবছি, মানে আমরা এখানে আছি, স্টে করে আছি। 3929 নিয়ে কালকের হিয়ারিং এর ব্যাপারে আমরা সজাগ আছি, আমাদের তরফ থেকে লয়ারও বলা হয়ে গেছে। কিন্তু আমরা একটা ভিতর থেকে খবর পাচ্ছি যে এটা অ্যাডজর্নমেন্ট নাকি আবার হয়েছে। সেটা বোর্ড চেয়েছে কি না বিকাশ ভবন মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেয়েছে, সেটা আমরা বুঝতে পারছি না। অ্যাডজর্নমেন্ট চেয়েছে এটা বুঝতে পারছি, আমাদের কাছে এখনো মেল আসেনি। যদি কালকে অ্যাডজর্নমেন্ট হয়ে যায় তাহলে 3929 আরো পিছিয়ে যাবে। আমরা অবজারভেশনে রেখেছি, যেমন সিচুয়েশন হবে সেরকম ডিসিশন নেব। আমাদের আমরা লয়ারকে উকিলের সাথে সব দেওয়া হয়ে আছে। সাদ্দাম, সাদেক, আমি উকিলের সাথে অলরেডি প্রিলিমিনারি কথা বলে রেখেছি, যেমন সিচুয়েশন হবে সেরকম ডিসিশন নেব। 3929 আমরা জানি, আমরা তার জন্য স্টে করে আছি। কেউ প্যানিক করবে না। 3929টা লয়ারের সঙ্গে কথাবার্তা হচ্ছে, যেটা হবে আপডেট প্রত্যেকটা গ্রুপে দেওয়া হবে। 20-22টা নিয়ে কেউ প্যানিক নাই, তোমরা কেউ করবে না। মানসিকভাবে প্রস্তুতিটা নাও যে আমরা সামনে যারা যারা 2017 টেট পাস এখনো জেলা গ্রুপের বাইরে আছো, দেখো এই লড়াইটা সবাইকেই একসাথে সাথ দিতে হবে। এরকম না যে আমি দেখছি শুধু দেখে যাই, এদের লাইভ দেখছি, এই গ্রুপে আছে ওই গ্রুপে আছে, ঠিক আছে, কিন্তু দিন শেষে কিন্তু তোমার ওই 1 টাকা বা তোমার ওই 5 টাকা, তোমার ওই 10 টাকাটাও কিন্তু কাজে লাগছে। আজকে লয়ার না দিলে কিন্তু 3069টা কেটে নিত। 3069 এর বিষয়টা, কারণ প্রত্যেকটা ব্যাপারে কিন্তু সজাগ থাকতে হবে আমাদেরকে। এই মুহূর্তে কিন্তু কোনো বিষয়টাকে একদম ছোটখাটো ভেবে কিন্তু আমাদেরকে এ করে গেলে হবে না, মানে সে যে ম্যাটারই হোক না কেন, ঠিক আছে। আমরা কখন কোন জায়গায় কোন লয়ার দেবো, কখন কাকে কি করব, কোন মামলাতে কি করবো, এটা আমরা কনসার্ন আছি ভালো রকম। এরকম আজকে বিএড মামলা যেটা হলো, কি হলো, বিএডদেরকে থাপ্পড় মারা হলো, মামলা ডিসপোজ করে দেওয়া হলো এবং 22,000 টাকা না 25,000 টাকা ফাইন করা হলো। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যারা 2017 টেট পাস জেলা গ্রুপে নেই, এই কমেন্ট সেকশনে তারা কমেন্ট করো, তাহলে জেলা গ্রুপে অ্যাড হও, অন্তত আমাদের কিছু পরিমাণ হলো, ন্যূনতম পরিমাণ হলো আমাদেরকে আর্থিক অনুদান দাও, আর্থিকভাবে পাশে থাকো। কারণ এই মামলা নেক্সট দিন আমাদেরকে কিন্তু সিনিয়র লয়ার হায়ার করতে হবে, তার জন্য আজকে আমাদের সমস্ত পেমেন্ট করার পরে আমাদের আর ফান্ড থাকবে না কোনো কিছু, কারণ এইভাবে বলতে হচ্ছে লাইভে, কিছু করার নেই। আচ্ছা, এইখানে আর একটা কথা বলে দিই, এখানে আমাদের লাইভ এগুলো 14 অনেক বন্ধুরা দেখে, যারা সে 19-21 হোক বা নট ইনক্লুডেড হোক, এই লড়াইটা কিন্তু তোমাদেরও। কারণ দেখো 3929 যদি অ্যাডজান্ট হয়ে যায়, আমি কথাই বলছি, পরের দিন যদি অ্যাডজান্ট না হলেও মামলায় কিছু হবে না, আমি বলে দিচ্ছি, কিন্তু যদি অ্যাডজান্ট হয়ে যায় তাহলে পরবর্তী প্যানেলটা যদি আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বেরোয়, চাকরি হবার হলে তোমার এখানেই হবে, আর না হবার হলে তোমার এখান থেকে না হলে আর হওয়া খুব চাপ আছে। আমি খুব ওপেন অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। তাহলে এই সাহায্য করা বা যেভাবে যেমন করে একসাথে লড়াই করা